গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 16ই ডিসেম্বর, শনিবার। সকালবেলায় ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি করেছি। সত্যি কথা বলতে আজকে আমার কাছে এমন একটা দিন, যে দিনটাতে আমার মনে হচ্ছে যে আমি কোনো কাজ করব না। কালকে রাত্রে বরকে বলেই রেখেছিলাম, আজকে 12টা 1টা 2টো 3টে যাই বাজুক না কেন, আমি বিছানা থেকে উঠবই না, খাবো না, কিচ্ছু করব না, শুধু শুয়ে থাকবো। এক দিন হয় না যে কোনো কিছু ভালো লাগে না করতে, তো সেই রকম একটা দিন আজকে আমার কাছে মনে হচ্ছিল বিয়ের আগের জীবনটা যদি ফিরে পেতাম। ব্যাস ঘুম থেকে উঠে কেউ আমার সামনে খাবারটা ধরে দেবে, তারপর একটু স্নান ধান করে আবার ঘুম দেব। এই সমস্ত অলীক কল্পনা করতে করতে ভাবলাম যে বেলা অনেক হয়েছে, এবার একটু বাস্তব জগতে আবার ফিরে আসি। ঘুম থেকে উঠি, নিজের কাজকর্ম নিজেকে করতেই হবে, তাই সকাল সকাল নাটক বন্ধ করে বেশি ঢং না করে নিজের কাজগুলো শুরু করেই দিই। দেখো, সকালবেলায় আমি 8টায় উঠি, 10টায় উঠি আর 12টায় উঠি। নিজের কাজ তো নিজেকেই করতে হবে। যারা আমার মতন একা আছো তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝবে, কারণ আমাদের কাছে আর কোনো অপশান থাকে না। কালকে আমার বরের জন্মদিন ছিল। তোমরা অনেকে ওকে ভালো ভালো কমেন্ট করেছো, ওকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক আশীর্বাদ করেছো, ওর জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো। তার জন্যে আমি তোমাদেরকে কখনোই থ্যাংক ইউ বলবো না, কিন্তু হ্যাঁ, তোমাদের প্রত্যেকের কাছে আমরা দুজনাই মন থেকে কৃতজ্ঞতা জানাই। তো আমি তো ভীষণ খুশি হয়েছি, আর সেই সাথে ও ভীষণ খুশি হয়েছে তোমাদের কমেন্টগুলো পড়ে। ইউটিউবটা কার কাছে কি আমি জানি না, অনেকেই ইউটিউবে ভিডিও করাটাকে অনেক খারাপভাবেও দেখে, অনেক খারাপভাবেও বিচার করে, আর সেটা করা উচিতও। এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখলে সত্যি নিজেরও খারাপ লাগে, কিন্তু সেটা বড় কথা নয়। সব জায়গারই পজিটিভ আর নেগেটিভ দিক থাকে, তবে আমি পজিটিভটাকেই নেব, কারণ ইউটিউবে আসার পরেই আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। না, নিজেকে সেলিব্রিটি মনে করে নয়, একটা সাধারণ মেয়ে হয়েও যে আমি 5টা মানুষের কাছ থেকে ভালোবাসা, আশীর্বাদ এগুলো পেতে পারি, সেটা আমি ইউটিউবে না আসলে আমি জানতে পারতাম না। একটা সময় আমার মনের মধ্যে অনেক ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করেছে ইউটিউব। আমার দিদিরা, বোনরা, কাকিমারা সবাই এত ভালো ভালো কমেন্ট করে, যাদের কমেন্টগুলো দেখে না কখনো কখনো চোখে জল চলে আসে। মনে হয় যে মানুষটা আমাকে চেনে না, জানে না, সেও আমাকে এত ভালোবাসে। সত্যি কথা বলতে এরকম ভালোবাসা ভাগ্য করেই পাওয়া যায়। একটা সময় নিজেকে ভীষণ অভাগী মনে হতো। আমি আমার চোখের সামনে সব কিছু খারাপ হতে দেখেছি, সব কিছু ভাঙতে দেখেছি, নিজের পরিবারটাকে ছিন্ন ভিন্ন হতে দেখেছি। সেই সময়টাতে আমি এটা ফিল করেছি যে জীবনে সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, সবাই সবার ইগো নিয়ে ব্যস্ত, সবাই সবার মতন করে জীবনটাকে বাঁচছে। তাহলে আমি কেন আমার মতন করে জীবনটাকে বাঁচতে পারি না? কেউ তো আমার ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দিচ্ছে না, কেউ তো এটা ভাবছে না যে আমারও কোনো কিছু খারাপ লাগতে পারে, আমারও তো ভালো লাগা আছে। কেউ তো আমার ভালো লাগার কোনো গুরুত্ব দেয়নি, উপরন্তু অকারণে আমাকে দোষ দিয়ে গেছে। দিনের পর দিন আমি সেগুলো সহ্যও করেছি। আর এখন যখন নিজেকে একটু সাইড করে নিয়েছি, কিছু মানুষের মনে হয় যে আমি অত্যন্ত সেলফিশ মেয়ে, আমি কারোর সঙ্গে মিশতে পারি না, আমার মা বাবার কাছে আমি ভালো না, আমার শ্বশুরবাড়িতে আমি ভালো না। বিশ্বাস করো, আমি কারোর কাছে ভালো হতে আসিনি। জীবনের অনেকগুলো বছর আমি লোকের কাছে ভালো হওয়ার জন্য নষ্ট করে ফেলেছি, আর আমি সময় নষ্ট করতে চাই না। আর বাকি পড়ে থাকলো আমার মা বাবার কথা। আমার মা বাবার কাছে আমি কি, সেটা আমি জানি, আর আমার মা বাবা জানে। আর শ্বশুরবাড়ির কথা যদি বলি, থাক, ওটা না হয় নাই বা বললাম। শুধু এটুকুই বলবো, আমার শাশুড়ি মা অন্তত জানেন যে তার মেজ বৌমা কী, আর উনি আমার সঙ্গে কি করেছেন সেটা ওনার থেকে ভালো আমিও জানি না। যাকে সেসব কথা বলে কোনো লাভ নেই। আমি ইউটিউবে নিজেকে ভালো বা খারাপ প্রমাণিত করতে আসিনি, কারণ আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে জানি, কেউ আমাকে ভালো বললে আমি ভালো হয়ে যাব না, কেউ আমাকে খারাপ বললেও আমি খারাপ হয়ে যাব না। আমি যে অমৃতা, সেই অমৃতাই থাকবো। আমার যে নেচার, সেটা কিন্তু বদলাবে না। হ্যাঁ, তোমরা যদি কিছু ভালো আমাকে শেখাও, সেটা আমি অবশ্যই শেখার চেষ্টা করব। কেন শিখবো না? অবশ্যই শিখবো। যে কোনো মানুষের ভালো জিনিসটা নিতেই হয়। হ্যাঁ, একটা সময় ছিল যখন এটা বিচার করতে পারতাম না যে কোনটা ভালো কোনটা খারাপ। এখন সময়ের সাথে সাথে একটু হলেও ভালো মন্দ বুঝি। যদি কেউ কিছু ভালো বলে সেটা করার অবশ্যই চেষ্টা করি। জানো তো, প্রত্যেকটা মানুষের জীবনেই না ভালো খারাপ মুহূর্ত আসে। যখন আমার ভালো দিন ছিল, তখন আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে কোনোদিন খারাপ দিন আসবে। আর যখন আমার জীবনে খারাপ দিনগুলো এসেছিল, তখন আমার মনে হয়েছিল
যে সব শেষ হয়ে গেল, আর মনে হয় জীবনে কোনো কিছু ঠিক হবে না। আমার এমনও দিন এসেছে, সেটা নিজের কারণেই হোক বা পারিবারিক কারণেই হোক, যখন আমার মনে হয়েছে যে না, আমি আর পারছি না, সব শেষ, আমার বেঁচে থেকে কি লাভ, কেন বেঁচে আছি আমি। এত কিছু চিন্তাভাবনা করেও আমি কোনোদিন মরে যাওয়ার সাহস দেখাইনি, কারণ আমি একটা জিনিস জীবনে জানি, মরে যাওয়া খুব সহজ, আর বেঁচে থেকে লড়াই করাটা না খুব কঠিন। তো আমার সবসময় মনে হয়েছে পরিস্থিতি যেমনই আসুক আমি ফেস করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারোনি এতগুলো কথা এতক্ষণ ধরে আমি কেন বললাম। সত্যি কথা বলতে আমিও জানি না। আমি যখন তোমাদের সঙ্গে কথা বলি তখন অত ভেবে চিন্তে কথা বলি না, আমার যেটা মনে হয় আমি সেটাই বলে দিই। কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ আমার স্বাধীনতার জায়গা, এখানে অত ভেবে চিন্তে কথা বলার কি আছে। আর তোমরা তো আমার নিজের লোক, বাকি তোমরা যে যা ভাবছো, যে দু একটা পরের লোক আছে তারা যা ভাবছে ভাবুক। তোমাদের সাথে বকবক করতে করতে কত কাজ করে ফেললাম বলো তো। আজকে ভেবেছিলাম কোনো কাজ করব না, কিন্তু ওই যে নিজের জন্য তো কাজগুলো কালকে রাত্রে সাজিয়েই রেখেছি। বাসনপত্রও ধুইনি, কিচ্ছু করিনি কালকে রাত্রে। মানে আমার শরীর আর পারছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করেছি তো, কালকে মোটামুটি সারাদিনই দাঁড়িয়েছিলাম। তো সেই জন্যে দেখলাম যে থাক, আজ আর কিছু করব না, কারণ রাত্রিবেলাতে আবার ব্লগ এডিট করার একটা চাপ ছিল। তো কাজগুলো রেখে দিয়েছিলাম। তো আমি জানতাম যখনই উঠতে হবে কাজগুলো আমাকে করতে হবে। তো ভেবেছিলাম শুধু রান্নাঘরটাই মুছবো। তো শেষে ভাবলাম যে ওই একটা ঘর আর বাদ দিয়ে কি করব, সেই জন্য ওই ঘরটা আর বারান্দাটা মুছে রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর তোমরা তো জানো আমি খুব একটা লোকের মাথায় তেল দিতে পারি না, তো ভাবলাম আজকে একটু নিজের মাথায় ভালো করে তেল মালিশ করে একটুখানি ভালো করে স্নান করে আসি। তবে আজকে আর ওই ট্যাঙ্কির ঠান্ডা জলে আমি স্নান করব না, বাইরের কল থেকে একটু গরম জলে স্নানটা করে আসি। তোমরা কে কোথা থেকে বলছো আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও তো। আমাদের এদিকে এবার খুব ঠান্ডা পড়েছে। আমি তো শুধু ভাবছি আমার এখানে এত ঠান্ডা লাগছে, তাহলে আমার বরটার না জানি কত কষ্ট হচ্ছে। সত্যি এই মুহূর্তে সিকিমে তো যাতা অবস্থা। তবে কি আর করা যাবে, পেটের দায়ে অনেক কিছু মানুষকে করতে হয়, তাই ওকেও করতে হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া ওর জন্য আমি আর কিছুই করতে পারি না। কাঁপতে কাঁপতে চলে এসেছি রান্নাঘরে। গ্রীষ্ম বর্ষা শীত যে ঋতুই হোক না কেন, পেট তো কথা শুনবে না, পেট ঋতু বোঝে না, ও শুধু খিদে বোঝে। তো এখন খিদে পেয়ে গেছে, তো জলটাও দেখছি বেশি হয়ে গেছে, আনতে হবে। তবে তার আগে যতটুকু ছিল একটুখানি চা বসিয়ে দিলাম। আর এবার যে কেকটা বানিয়েছিলাম সেখান থেকেই কয়েকটা কেক আমি নেব। তো এই কেকগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, দেখতে এবার খুব একটা ভালো হয়নি, কিন্তু হ্যাঁ ফুলেছে ভালো। তারাও একটা ভেঙে দেখাই তোমাদের। এই দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে দেখো। তবে একটুখানি মিষ্টিটা কম হয়েছে, মানে আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা আমি দিয়েছিলাম, খুব বেশি মিষ্টি আমি দিইনি। আমার যেহেতু রাত্রিবেলায় এক ঘুম দিয়ে খিদে পেয়ে যায়, তো এক ঘুম দিয়ে নয়, ঘুম দেওয়ার আগেই খিদে পেয়ে যায় এই ভ্লগ এডিট করতে করতে। তো স্বাভাবিক তখন আমি ভাবি কি খাবো, তো সেই জন্য একটুখানি বেশি করে বানিয়ে রেখেছি, যখন খিদে পাবে তখন খেয়ে নেবো আর কি। চায়ের লিকারে একটুখানি গরম মশলা দিলাম, আর এদিকে না ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে আমি শান্তিতে বসে চাটা খাবো। আজকে আবার দুপুরে রান্নাবান্না নেই, কালকের একটুখানি মাংস আছে, ওটা দিয়েই আমার আজকে হয়ে যাবে। তবে আপাতত একটুখানি বেশি করে চা বানিয়ে নিয়েছি। আসলে কি বলতো, এই টোস্ট বিস্কুট চায়ে ভেজালে না বিস্কুটটাই সব চা খেয়ে নেয়, আমার জন্য কিছুই থাকে না। তো সেই জন্য একটুখানি বেশি করে বানিয়েছি চা। যত বোকা বোকা ন্যাকা ন্যাকা কথাবার্তা বলো। যাকগে, এখন শান্তিতে বসে সকালের খাবারটা খাচ্ছি। জানি দুপুরে এখন ভাত খাওয়ার সময় আমি এখন এগুলো নিয়ে বসেছি, কি করব, দেরি করে উঠেছি তো, এখন এই খেতে হবে, আর কোনো উপায় নেই। তবে যাই বলো, এই জীবনটারও একটা আলাদা শান্তি আছে। একটা সময় ঘুম থেকে উঠতে দেরি হলে না ভয় লাগতো, বাইরে বেরোতে লজ্জা লাগতো, কিন্তু এখন আর সেটা লাগে না। এখন নিজের মতন থাকি। সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হলেও কেউ কিছু বলে না, তাড়াতাড়ি উঠলেও কেউ কিছু বলে না, খেলেও কেউ কিছু বলে না, না খেলেও কেউ জিজ্ঞেস করে না। তো নিজের মতন জীবন কাটানোতে আলাদাই একটা মজা আছে, আলাদাই একটা শান্তি আছে। অন্তত সেই ভয়টা তো আর কাজ করে না যে কেউ আমাকে কিছু বলবে। শ্বশুরবাড়িতে আসার পরে একটা ভয় সবসময় আমার মধ্যে কাজ করতো, যে আমাকে যদি আলাদা করে দেয় তাহলে আমি কি করে চলবো, কি করে কাজগুলো করব। কিন্তু দেখো সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি, এখন আর কোনো কিছুতে সমস্যা হয় না। তবে একটা সমস্যা যেটা হয়, সময় মতন আমি কাজগুলো করে উঠতে পারি না। দেখা গেল সকালের কাজ বিকালে করছি, বিকালের কাজ রাতে করছি। আসলে ওই যে ঘুমোতে দেরি হয়, উঠতে দেরি হয়ে যায়, তারপর কাজগুলো শুরু করতে দেরি হয়, শেষ করতেও দেরি হয়ে যায়। তো সেইটা একটা সমস্যা আমার চলছে, দেখা যাক এই সমস্যার থেকে কবে আমি বেরোতে পারি। তবে আমি এখন চলে এসেছি কলপাড়ে খাওয়ার জল নিতে। ঘর থেকে বালতিটা মেজে নিয়ে এসেছি, আর কল থেকে ভালো করে ধুয়ে
জল ভরে নিলাম। তবে আমি না যখন জল নিই তখন কলের মুখে একটা কাপড় বেঁধে তারপর জলটা ছেঁকে নিই, কিন্তু আজকে না আমি কাপড়টা আনিনি। সবাই আমাদের কলের জল খায়, কাকিমারা খায়, পাশের বাড়ির একটা কাকিমা নেয়, সবাই না ছেঁকেই নিয়ে যায়। আমাদের কলের জলটা ভীষণ ভালো, কিন্তু কালো কালো নোংরা পড়ে, মানে ওয়াশার ছিঁড়ে ছিঁড়ে বেরোয়। তো সেই জন্যে আমি জলটা সবসময় ছেঁকেই নিই, কিন্তু আজকে ভাবলাম থাক সবার মতন আমিও আজকে একটু না ছেঁকে নিয়ে দেখি। তবে হ্যাঁ, দেখছি বালতির মধ্যে কালো কালো নোংরা ছিল, সেই জন্যে জলটা ফেলতে হলো। তবে আজকে বাড়িতে আমি পুরো একা, কেউই বাড়িতে নেই। নেতুবাবুর মাও বাড়িতে নেই, সেই সাথে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওনারাও নেই। তবে সন্ধ্যার দিকে সবাই চলে আসবে। এক বালতি জারে ঢেলে দিলাম, আর এক বালতি নিয়ে নিই, তাহলে আর খাওয়ার জলের জন্য কোনো চিন্তা করতে হবে না। তবে জানো তো, আগে আমাদের কলটা চাপতে না খুব একটা কষ্ট হতো না, একটুখানি চাপলেই জল বেরোতো অনেক। এখনও জল ঠিকঠাকই বেরোয়, কিন্তু এখন না চাপতে খুব কষ্ট হয়, মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে কলটাকে চাপতে হয়। যাক বাবা, খাওয়ার জলের চিন্তা মিটলো। এবার জামাকাপড়টা মেলতে ছাদে নিয়ে যাই। তবে শুধু আজকের জামাকাপড় নয়, কালকেরও কিছু ভেজা জামাকাপড় ছিল, সেগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি। আর ছাদে আসতেই দেখছি অর্কবাবুর মা বলছে অর্কবাবুর জেম্মাকে তো দেখাই যাচ্ছে না। আসলে কাল থেকে না বাচ্চার কাছে যেতেই পারিনি, কালকে তো সারাদিন ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। আর আজকে তো দেরি করে উঠেছি, যার জন্যে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, এখনও বাচ্চাটার কাছে যেতে পারলাম না। তবে কাজকর্ম সেরে অবশ্যই যাব। কালকে না একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি সবসময় এই শাড়িটা পরতেই থাকি, আমার একটা মুর্শিদাবাদ সিল্ক আছে আর সেটাই আমি পরি। না, এটা কোনো মুর্শিদাবাদ সিল্ক না, এটা একটা সুতির শাড়ি, যেটা পরতে আমার খুব ভালো লাগে। আর কালকে তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই শাড়িটাই এর আগের বার জন্মদিনে, মানে আমার বরের জন্মদিনে আমি পরেছিলাম। বলতে পারো পুরোনো স্মৃতিগুলোকে একটু তাজা করার জন্যে কালকে আমি এই শাড়িটাই পরেছিলাম। তবে আমার এরকম কোনো ব্যাপার নয় যে আমাকে নিত্য নতুন শাড়ি পরতে হবে, আমি এক শাড়ি বারবারও পরতে পারি এবং তাতে আমার বিন্দুমাত্র লজ্জা লাগে না। জামা কাপড়ের ব্যাপারে না আমি একটু বেহায়া আছি, ও যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ আমি ওকে ছাড়বো না। তবে এদিকে অর্কর বাবা বলছে দেখ আমার ছেলে পায়ের ওপর পা তুলে শুয়ে আছে। সেই সাথে অর্কবাবু এখন জেগেও আছে, আমি যখনই যাই তখনই ও শুধু আমার কোলে বসে ঘুমোয়, ওর সঙ্গে একটুও খেলা করতে পারি না। তো আমি নিচে এসে চটপট করে আগে ভাতটা বন্ধ করে দিলাম, আর এবার একটা কড়াই বসিয়ে তাতে একটুখানি জল দিয়ে দিলাম, জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম। আর এদিকে ভাতটা যেহেতু হয়ে গেছে, দাঁড়াও আগে মাঠটা একটু ঝরিয়ে নিয়ে আসি। ভাতের মাঠটা ঝরিয়ে রাখলাম, এদিকে জলটা ফুটে গেছে। আর এবার কালকের মাংসটা জলের মধ্যে দিয়ে দিলাম। আসলে মাংসে একটুও ঝোল ছিল না, তো সেই জন্য ভাবলাম একটুখানি ঝোল করে নিই। মাংসের ঝোলটা একটু ফুটতে ফুটতে আমি এদিকে একটু ভাত বেড়ে নিই। তোমাদের তো বলেছি গরম ভাত আমার একদমই ভালো লাগে না, শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, আমি ঠান্ডা ভাত খেতেই পছন্দ করি। তবে আজকে আর কিছু করার নেই, গরম ভাত গরম মাংস। তবে শীতকালে একটা জিনিস খুব ভালো, তাড়াতাড়ি ভাতটা ঠান্ডাও হয়ে যায়। তো এখন চটপট করে আগে খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করা মানেই হলো বাসন ধোয়া, রান্না করো আর না করো বাসন তো সেই হবেই, আর ধুতেও হবে। বাসন ধুয়ে টেবিলটা মুছে নিয়েছি। আর এবার আমি যাব একটু অর্কবাবুর কাছে, সব দিকে একটু তালা দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে কেউ নেই তো, আর এই দিকটা পুরোপুরি ফাঁকা থাকবে। ওই দেখো অর্ক মনে হচ্ছে ওর ঠাম্মির কোলে শুয়ে আছে। আসলে ওকে না বিছানায় শুইয়ে দিলেই ও কান্না করে আর ঘুম থেকে জেগে যায়, তো সেই জন্যে বেশিরভাগ সময়টাই ওকে কোলে করে নিয়ে বসে থাকতে হয়। ও ঘুমোলেও কোলে করে নিয়ে বসে থাকতে হয়, তো স্বাভাবিক ওর মায়ের অনেক কষ্টও হয়ে যায়। এতক্ষণ ওর মায়ের কাছেই ছিল, এখন কাকিমা নিয়েছে, এখন একটু আমি নিই। আজকে সারাদিনই যথেষ্ট ঠান্ডা, তাও এতক্ষণ রোদ ছিল বলে কাকিমা ওকে রোদে নিয়ে বসেছিল। আমি আবার রোদে বসতে পারি না, সেই জন্যে আমি আবার ঘরে বসলাম। অর্কর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আর এখন যাচ্ছি একটু বাড়ির দিকে অর্কর দিদিভাইকে নিয়ে। কেন নিয়ে যাচ্ছি সেটা তোমাদের ঘরে গিয়ে বলছি। এই দেখো আমি যে কেক বানিয়েছি, সেই কেকই অর্কর দিদিভাইকে দেবো বলে ওকে নিয়ে এসেছি। অনেকক্ষণ থেকেই ওর মাকে বলছে কি খাবো কি খাবো। তো এই বয়সে চোখে খিদেটা একটু বেশি হয় পেটের থেকে। আমি যখন ছোট ছিলাম তখন আমারও এরকমই হতো। তো আখিকে বললাম চলো আমার সঙ্গে কেক খাওয়াবো। ও আবার আমাকে জিজ্ঞেস করছিল যে মা এটা দিয়ে বানিয়েছো? আমি বললাম হ্যাঁ। আখি বাড়ি চলে গেছে, আর আমিও এক বালতি জল নিয়ে ছাদে চলে এলাম। আসলে কালকে না বিকালে গাছগুলোতে জল দিতে হতো, তো কালকে যেহেতু কাজবাজ করছিলাম আর আসতে পারিনি ছাদে, তো আজকে ভাবছি সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে দেব। আজকে এক বালতি জলে হলো না, যেহেতু অনেক দিন জল দেওয়া হয়নি, তো সেই জন্য জলটা একটু বেশিই লাগলো।
তো সব গাছগুলোতেই কিন্তু জল দিয়েছি। আর এদিকে না টমেটো গাছে ফুল এসেছে, মনে হচ্ছে এবার টমেটোটাও ধরবে। তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। এবার ছোটির কিছু জামাকাপড় ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর আমার জামাকাপড়গুলো তুলে এখন নিচে যাব। নিচে গিয়েও এখন অনেক কাজ বাকি আছে, সন্ধ্যা দিতে হবে, সেই সাথে রাতের খাবার দাবারেরও একটু ব্যবস্থা করতে হবে। বিছানার থেকে ওঠার আগে ভেবেছিলাম আজ কোনো কাজ করব না, কিন্তু মেয়ে হয়ে যখন জন্মেছি কিছু কাজ করতেই হয়। আর সেটা শুধু আমাকে নয়, প্রত্যেকটা মেয়েকেই করতে হয়। আমি তো কিছুই কাজ করি না, কত মেয়ে যে কত কাজ করে, আর সেগুলোকে যদি ক্যামেরাবন্দি করা হয় তাহলে বোঝা যায় যে একটা মেয়ে সারাদিনে কত কাজ করে। একটা ছেলে কিন্তু অফিস থেকে এসে বসে পড়ে চা দাও বলে, কিন্তু একটা মেয়ে কিন্তু সবসময় সেটা বসতে পারে না, অফিস করে এসে আবার বাড়িতেও করতে হয়। তবুও অনেক সময় হয়তো যোগ্য সম্মানটুকু পায় না। সেই সমস্ত মেয়েদেরকে আমি মন থেকে ভীষণভাবে শ্রদ্ধা করি। আমি বাড়িতে করেই হাঁপিয়ে যাই, আর তারা ঘরে বাইরে সব দিকে সামলায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।